একবার এক ছিল শাশুড়ি মা আর বৌমা, জয়া আর অনামিকা। তারা সবসময় একে অপরের বিরুদ্ধে থাকতো আর দুজনের মধ্যে এত ঝগড়া হতো যেন তারা একে অপরের শত্রু। প্রত্যেকটা জিনিসের জন্য দ্বন্দ্ব হতো তাদের মধ্যে। অনামিকার কাছে একটি পালতু কুকুর ছিল। সেই কুকুরটি অনামিকার প্রাণ ছিল। সে সব সময় তাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতো। যখনই কুকুরটা অনামিকার কাছে আসতো তা দেখে শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে যেত। আমার সব থেকে বড় ভুল হয়েছে এই মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে করানো। উপরন্তু একটা কুকুরকে নিয়ে এসেছে আমাদের টাকা নষ্ট করার জন্য। এভাবে ছেড়ে দিলে চলবে না। এভাবে সে রেগে মেগে অনামিকার কাছে যায় আর তাকে বলে, অনামিকা, তোমাকে কতবার বোঝাতে হবে এই পাগল কুকুরটাকে ঘর থেকে দূরে রাখো? আমি আপনাকে কতবার বোঝাবো যে এই কুকুরটা এই ঘরেই থাকবে, আমার সাথে থাকবে। আমি তোমাকে আরো 2 দিনের সময় দেব, না হলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কি জন্য আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন শুনি? আমারও অতটাই অধিকার আছে এই ঘরে যতটা আপনার আছে। আপনাকে আমার কুকুরকে ঘর থেকে বের করতে দেব না আমি। ইচ্ছে থাকলে আপনি চলে যান, আমি আর আমার কুকুর এখানে শান্তিতে থাকবো। এভাবে সে বলে। তার কথা শুনে জয়া খুব রেগে যায়। তুমি এতখানি বদমেজাজি হয়ে গেছো? আমার ঘরে এসে বৌমা হয়ে আর আমাকে তুমি ঘর থেকে বের করবে? সে রেগে মেগে গিয়ে তার চুলের মুঠি ধরে নেয়। অনামিকাও নিজের রাগ বরদাস্ত করতে পারে না। কি, আপনি আমার চুল ছুঁয়েছেন? আপনার এত সাহস? সেও গিয়ে নিজের শাশুড়ি মার চুলের মুঠি ধরে টানে। এভাবে তাদের মধ্যে কুকুর বিড়ালের মতন ঝগড়া শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তারা ক্লান্ত হয়ে যায় তারা নিজেই ছেড়ে দেয়। তারপর জয়া নিজের ঘরে গিয়ে মনে মনে ভাবে, এরকম যদি বৌমা হয় তাহলে তার প্রাণ নিয়ে নেওয়া কোনো ভুল কাজ নয়। আমি একদিন ওকে নিজের হাতে মেরে ফেলবো, নিঘাত। এইরকম সে পরিকল্পনা করতে লাগে। ওদিকে অনামিকা গিয়ে সব খাবার নিজের কুকুরকে খাইয়ে দেয়। যদি সে আমার কুকুরের দিকে তাকায় তাহলে ওর নজর লেগে যাবে। আজকাল ঠিক করে খাবারও খাচ্ছে না। খাও টমি, খাও, ওনার কথা গায়ে মেখো না, কেমন? এভাবে সে তাকে খাওয়াতে লাগে। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন যখন দুজনেই ঘরে ছিল, একটি লোক বাইরের থেকে এসে আওয়াজ দেয়, শাড়ি নিয়ে নেন, শাড়ি শাড়ি। তার আওয়াজ শুনে দুজনেই বাইরে বেরিয়ে আসে। তারা একসাথে ওই শাড়িওয়ালাটাকে ডাকে। আসুন আসুন দিদিমণি, আসুন। এই বলে তাদেরকে সে ডাকে। সেই লোকটি দুজনকেই শাড়ি দেখাতে লাগে। ইতিমধ্যে দুজনের একসাথে একটি শাড়ির ওপরে নজর পড়ে আর একসাথেই শাড়িটাকে তুলতে যায়। এই শাড়িটি আমার পছন্দ হয়েছে, আমি প্রথমে দেখেছি, এটা আমি নেব, ছাড়ো বলছি। এভাবে সে বলে। তার কথা শুনে অনামিকা বলে, এই শাড়িটি আপনার থেকে বেশি ভালো আমার উপরে লাগবে, আর আমি এটাকে প্রথমে ধরেছিলাম। এটাকে ছাড়ুন, ছাড়ুন বলছি। জয়া বলে ওই শাড়িটি সে নিজের জন্য নিতে চায়। তারপরে দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। সে বলে সে নেবে, ও বলে ও নেবে। তারপর টানাটানি শুরু হয়ে যায় ওই শাড়িটাকে নিয়ে। শাড়ি বিক্রিকর্তা বুঝতে পারে না তার কি করা উচিত। আরে গিন্নিমা, আরেকটি ভালো শাড়ি আছে অন্য রঙের, ভালো মডেলের, আপনি চিন্তা করবেন না, ছাড়ুন। না, আমার এই শাড়িটাই চাই। আমারও এটা চাই, ছাড়ো, ছাড়ো এটাকে। দুজনে মিলে দুই দিক দিয়ে ওই শাড়িটাকে জোরে জোরে টানতে লাগে। তার ফলে শাড়িটি মাঝখান থেকে দুভাগে ছিঁড়ে যায়। আরে আরে, আমার সোনার মতন শাড়িটাকে আপনারা নষ্ট করে দিলেন। এবার আপনাদেরকে টাকা দিতে হবে। তারপর দুজনেই ওই শাড়িটার দুটো টুকরো নিয়ে নেয় আর লোকটিকে টাকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। লোকটিও সেখান থেকে চলে যায়। এই মেয়েটা সবসময় আমার কাজে ব্যাঘাত করে আর আমাকে খুব বিরক্ত করে। আমাকে এর একটা কিছু বন্দোবস্ত করতেই হবে দেখছি। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন অনামিকা হালুয়া বানাচ্ছিল। হালুয়ার খুব সুগন্ধ আসছিল। জয়া সে ব্যাপারটা লক্ষ্য করে। এটা মানুষের জন্য তৈরি হচ্ছে না কুকুরের খাওয়ার জন্য? এটার সাথে কিছু একটা করতে হবে। সে রান্নাঘরে যায়, দেখে অনামিকা সেখানে নেই। সেখানে গিয়ে হালুয়াতে সে নুন ঢেলে দেয়। যখন অনামিকা হালুয়াটা নিয়ে যায় কুকুরকে খাওয়াতে, কুকুরটা খেতেই চায় না। কি হলো টমি,
তুই হালুয়াটা খাচ্ছিস না কেন? এই বলে সে একটু চেটে দেখে। সে বুঝে যায় এর মধ্যে নুন দেওয়া আছে। তারপর সে মনে মনে ভাবে, এইসব কাণ্ড কখন হলো? যেই দেখেছে আমি ওখানে নেই, সেই গিয়ে নুন ঢেলে দিয়েছে হালুয়াতে। এবার যতক্ষণ না আমি প্রতিশোধ নেব ততক্ষণ শান্তি পাবো না। সে সঠিক সময়ের অপেক্ষা করতে লাগে। জয়া একদিন চিকেন বিরিয়ানি খাবার কথা মনে মনে ভাবছিল, তাই সে চিকেন বিরিয়ানি বানাতে যায়। বানাতে বানাতে তার কিছু কাজ মনে পড়ে, সে অন্যদিকে যায়। সুযোগ দেখে অনামিকা সেখানে আসে আর বিরিয়ানির মধ্যে কিছু ওষুধ মিশিয়ে দেয়। জয়া ওই বিরিয়ানিটা খায়। তার পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং তার ডায়রিয়া হতে লাগে। সেদিন বিরিয়ানিতে সে নিশ্চিত রূপে কিছু মিশিয়েছিল আর আমাকে মারার চেষ্টা করছিল। সত্যি করে কি সে আমায় মারতে চায়? আমি ওকে ছাড়বো না। দুদিন পরে জয়া অনামিকার গরম দুধে কিছু একটা নেশার ওষুধ মিশিয়ে দেয়। অনামিকা সেই দুধ খায় আর বাকি দুধটা কুকুরকে খেতে দিয়ে দেয়। তারপর অনামিকা আর কুকুর দুজনেই নেশায় মত্ত হয়ে যায়। আজের মৃত্যু দিবস। আজকে একে আমি কোথাও নিয়ে গিয়ে মেরে ফেলবো, যাতে লোকে আমার উপরে সন্দেহ না করে। তারপর আমার ছেলে যখন আমেরিকা থেকে আসবে, আমি ওর দ্বিতীয় বিয়ে করিয়ে দেবো। এভাবে সে চিন্তা করতে লাগে। তারপর জয়া অনামিকাকে স্টেশনে নিয়ে যায়। তাকে রেলওয়ে ট্র্যাকের ওপরে শুইয়ে রশি দিয়ে বেঁধে দেয় আর সেখান থেকে একটু দূরে সরে দাঁড়ায়। জয়া অপেক্ষা করতে লাগে ট্রেন আসার। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কোনো ট্রেন আসছে না। যদি ট্রেন তাড়াতাড়ি আসতো তার আমি মৃত্যু দেখতে পারতাম। ইতিমধ্যে অনামিকার জ্ঞান ফিরে আসে। সে আশেপাশে দেখতে লাগে। আরে, আমি এখানে কি করছি? কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এখান থেকে ছাড়াও। ওদিকে অজ্ঞান কুকুরেরও জ্ঞান ফিরে আসে। তারপর সে ঘর থেকে অনামিকার গন্ধ শুঁকে দৌড়তে দৌড়তে আসে। অনামিকা ভয়ের চোটে চিৎকার করতে লাগে। ইতিমধ্যে অন্য দিক থেকে একটি ট্রেন আসতে দেখে। তা দেখে কিছুক্ষণের জন্য অনামিকার নিঃশ্বাস থেমে যায়। কুকুরটিও সেখানে পৌঁছে যায় ততক্ষণে, আর ট্রেনটিও অনেক কাছাকাছি চলে আসে। তারপর অনামিকা কুকুরটাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে, টমি, আমাকে ছাড়া। ওদিকে ট্রেন কাছাকাছি আসতে দেখে কুকুরটি তাড়াতাড়ি গিয়ে অনামিকাকে খুলে দেয়। এর আগে যে ট্রেন সেখানে পর্যন্ত পৌঁছে যেত, অনামিকা রেলওয়ে ট্র্যাক থেকে সরে উঠে দাঁড়ায় আর নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। ওদিকে শাশুড়ি মা সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তারপর সেখান থেকে চলে যায়। অনেক অনেক ধন্যবাদ টমি, তোর বিশ্বস্ততা আজ আমার প্রাণ বাঁচিয়েছে। এই সব কিছু জেনে শুনে করেছে ওই জয়া। ভবিষ্যতে আমি দেখাবো যে অনামিকা কি করতে পারে। এই প্রতিশোধ নেয়ার কথা ভেবে সেখান থেকে সে চলে যায়। সুন্দরপুর নামের একটি গ্রামে শাশুড়িমা আর বৌমা বিমলা আর অনামিকা থাকত। তারা প্রত্যেকটা জিনিসের জন্য একে অপরের বিরুদ্ধে গিয়ে কথা বলতো আর কখনো একমত দিত না। প্রত্যেকদিন তারা নদীর ধারে যেত নিজেদের জামা কাপড় কাচার জন্য। প্রত্যেক দিনের মতনই একদিন শাশুড়িমা আর বৌমা যায় নদীর ধারে জামা কাপড় কাচতে। তখন শাশুড়িমা বলেন, বৌমা, তোমার স্বামী তোমার জন্য একটা সোনার হার বানিয়ে দিয়েছে, তাই না? এই ব্যাপারটা তুমি তো আমাকে কখনো বলোনি। আমি তোমাকে কতবার বলেছিলাম আমার জন্য দুটো চুড়ি বানিয়ে দিতে। খালি হাতে বাইরে যাই, ভালো লাগে না। কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। কিন্তু দেখো, তোমার জন্য একটা সুন্দর হার বানিয়ে সে এনে দিল। হ্যাঁ শাশুড়িমা, এটা আপনার ছেলের টাকা দিয়ে বানানো নয়, আমার বাবা তার জন্য টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়ে বানিয়েছি। তুমি তো বেশ ভালো কথা বলতে পারো। তোমার বাবা কেন টাকা দিতে যাবেন? আমি চেয়েছিলাম তাই দিয়েছিলেন। এখন আমি যা কিছুই বলি না কেন আপনি বিশ্বাস করবেন না। এই বলে সে রেগেমেগে সেখান থেকে চলে যায়। আসলে আমার ছেলেকে পুরোপুরিভাবে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে। দেখে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই আমাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেবে। তারপরে সেখানে বসে আমাকে রাম নাম জপতে হবে। এরকম মেয়ে। এই ভাবতে ভাবতে সে ওখান থেকে বাড়ি চলে যায়। তারপর বাড়ি ফিরে এসে বৌমাকে বলে, আরে বৌমা, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, একটু মালিশ করে দাও দেখি। ওহ শাশুড়ি মা, আপনি সব সময় কিছু না কিছু বলতেই থাকেন। আচ্ছা, সবকিছুর জন্য কি ঝগড়া করা খুব প্রয়োজন?
আমি তোমাকে এসব বলি কারণ আমি তোমার সাথে বন্ধুর মতন হয়ে থাকতে চাই। চলো না। শাশুড়ি মা, আমার খুব ভালোই লাগবে যদি আপনি আমার সাথে বন্ধুর মতন থাকেন। এই বলে সে তার পা টিপতে লাগে। তারপর শাশুড়ি মা বলেন, বৌমা, দেখে মনে হচ্ছে তুমি লটারি নিয়েছো। তোমার কি মনে হয় লটারি থেকে টাকা জেতা যায়? সেরকম কিছু বলা যাবে না শাশুড়ি মা, জেতাও যেতে পারে। আমাদের ভাগ্য ভালো থাকলে না হলে 100 টাকা জলে যাবে আর কি। তাই? এভাবে দিন কেটে যায়। একদিন বৌমা শাশুড়ি মার কাছে খুব আনন্দে এসে বলে, শাশুড়ি মা, আমি লটারি জিতেছি, 1 কোটি টাকা আমি পেয়েছি, তাতে খুব খুশি। কাল বাদ পরশু লোকটা এসে সব টাকা দিয়ে যাবে, কি আনন্দই না হচ্ছে। সে খুব আনন্দে বলে। তার কথা শুনে শাশুড়ি মা মনে মনে তারপর ভাবতে লাগে, এখনই যখন টাকা নেই সে আমার ভালো করে খেয়াল রাখে না। যখন সে অনেক টাকা পেয়ে যাবে আর বড়লোক হয়ে যাবে, সে আমাকে কচু পোড়া দেখবে। যদি আমি সেসব টাকা নিয়ে নিই আর ঠিকানা লাগিয়ে দিই একে, তাহলে আমার সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। তারপর আমি শান্তিতে থাকতে পারবো। আমার ছেলের জন্য ওই বোকা পদ্মাকে ঠিক করে রেখেছি, তার সাথে বিয়ে দিয়ে দেবো। সেই দিনটা শেষ হয়ে যায়। তার পরের দিন সকাল সকাল শাশুড়ি মা আর বৌমা নদীর ধারে যায় নিজেদের জামা কাপড় কাচতে রোজের মতো। যখন তারা সেখানে পৌঁছে যায়, কাচাকাচিতে ব্যস্ত হয়ে যায়। বৌমা, তোমার মনে আছে তো তুমি লটারির টিকিটটা কোথায় রেখেছো? মানে যদি ভুলে যাও তাহলে কোটি টাকার লোসকান। মা, সেটাকে আমি খুব সাবধানে পুজোর ঘরে রেখে দিয়েছি। আচ্ছা, তো এবারে আমি সেই জায়গাটা জেনে গেছি যেখানে টিকিটটা রাখা আছে। তারপর সে বৌমার দিকে তাকায় এবং গিয়ে তাকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে দেয়। মা, শাশুড়ি মা! বৌমা জোরে জোরে চিৎকার করতে লাগে। তারপর বিমলা বলে, বাঁচাও বাঁচাও, কেউ আছে, আমার বৌমা ডুবে যাচ্ছে জলে, বাঁচাও বাঁচাও। যখন মনে হয় কেউ আসছে, সে ধীরে ধীরে চিৎকার করে। তারপর বৌমা জলে ডুবতে লাগে। সে দৌড়ে নিজের ছেলের কাছে যায়। তার কাঁদো কাঁদো মুখ দেখে তার ছেলে জিজ্ঞাসা করে, মা, কি ব্যাপার? তুমি এত দুঃখিত কেন? কি হয়েছে তোমার? বাবা, তোমার স্ত্রী জলে ডুবে গেছে বাবা। কি? এটা কি করে হলো? সে জামা কাপড় কাচ্ছিল, হঠাৎ করে তার পা পিছলে যায় এবং জলে পড়ে যায়। আমি অনেক জোরে জোরে চিৎকার করেছি কিন্তু কেউ আসেনি। কি করি বলো? এই ব্যাপারটা জানার পরে সে ছুটে যায় নদীর তীরে দেখার জন্য। তারপর সেখানে বসে বসে সে কাঁদতে লাগে। ইতিমধ্যে পাশ থেকে কাশির আওয়াজ শুনতে পায়। সেদিকে ঘুরে দেখে সেখানে তার স্ত্রী ছিল। সে তার কাছে ছুটতে যায় আর খুব আদর করে তাকে জিজ্ঞাসা করে, অনামিকা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? তোমার মা জেনে শুনে আমাকে নদীর তীরে ধাক্কা দিয়ে দিয়েছে। আমি এটা বুঝতে পারছি না সে আমার সাথে এরকম কেন করলো। হয়তো সে জানতো না আমি সাঁতার জানি। কিন্তু মা এরকম কেন করতে যাবে? সেটা তো আমিও জানি না। জানতে হলে বলতে হবে তোমাকে যে আমি আর বেঁচে নেই, তবেই সত্যিটা জানা যাবে। সে তার কথা মতো রাজি হয়ে যায়। তারপর সেখান থেকে সে বাড়ি ফিরে যায়। তার মা তাকে বলে, কোথায় গেছিলে বাবা? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কেন ভয় পেয়েছো মা? আমি তো এসে গেছি এবার। সে কেঁদে কেটে এমন দৃশ্য করে যেন সে খুব দুঃখিত। সেই দিনটা কেটে যায়। পরের দিন একটি লোক সকাল সকাল তাদের বাড়িতে আসে। আপনি কি লটারি পেয়েছেন? আমি কোটি টাকা নিয়ে এসেছি, এবার লটারিটা আমাকে একবার দেখান, তবে টাকা দিয়ে দেবো। তার কথা শুনে বিমলা খুব খুশি হয়ে যায়। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে পুজোর ঘরে সে যায় লটারিটাকে খুঁজতে। যেই সে লটারির টিকিট পেয়ে যায়, এনে লোকটাকে দেখায়। ওই লোকটি লটারির টিকিটটা নিয়ে তাকে কোটি টাকা হাতে দিয়ে দেয়। তারপর ছেলে সেখানে আসে আর বলে, দেখুন, আমাদের এসব টাকা চাই না, গিয়ে কোনো আশ্রমে দান করে দেন। এসব নিয়ে আমরা কি করব? এভাবে সে বলে। তার কথা শুনে তার মা মনে মনে ভাবে, আরে এভাবে কেন বলছে? আমি এই টাকা পাওয়ার জন্য বৌমার প্রাণ নিয়ে নিলাম, কিন্তু এ যদি এরকম বলে তাহলে আমি 1 নয়া পয়সা পাবো না। এই ভেবে সে ওই লোকটির কাছে গিয়ে বলে, আরে ও এরকমই কথা বলে, আপনি এখন যান। তারপর সেই লোকটিকে জবরদস্তি সে পাঠিয়ে দেয় আর নিজের ছেলেকে বলে, যদি মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসছে তাহলে কি না বলে দেবো? আসল লক্ষ্মী দেবী তো আমাদের ঘর ছেড়ে চলে গেছে মা। এবার এই টাকা পয়সা নিয়ে কি লাভ? এসব আমার পছন্দ নয়। তারপর সে রেগে মেগে সেখান থেকে চলে যায়।
বিমলা টাকা নিয়ে হলের মধ্যে গিয়ে বসে। সে জানে না এই টাকার কত মূল্য, যে আমি আমার বৌমাকে নদীতে ধাক্কা দিয়ে দিয়েছি এর জন্য। বাবা, এত টাকা দেখে আমার চোখ ঝলসে যাচ্ছে। আমি আমার অনেক গয়না বানাবো। তারপর ছেলে আর বৌমা সেখানে হেঁটে হেঁটে আসে। তাহলে আপনি আমার জন্য কি গড়িয়ে দেবেন? যখন সেই কথা শোনে তার শাশুড়িমা একদম আশ্চর্য হয়ে যায়, তাদের দিকে তাকিয়ে থাকে। শাশুড়িমা, শুধুমাত্র টাকার জন্য আপনি আমার প্রাণ নেবার চেষ্টা করলেন? এটা কি ঠিক হলো? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনি আমাকে যতই কটু কথা শোনান না কেন, যতই আমার সাথে ঝগড়া করুন না কেন, আমি কখনো আপনার মুখে জবাব দিইনি। আমি সবসময় বরদাস্ত করেছি। কিন্তু আপনি এভাবে আমার পেটের মধ্যে বাচ্চার সাথে আমাকে মারার চেষ্টা করলেন। এই সব বলতে বলতে সে কাঁদতে লাগে। তার কথা শুনে শাশুড়িমা বলেন, কি, তোমার পেটে সন্তান আছে? সত্যি বলছো তুমি? হ্যাঁ মা, আমার পেটে সন্তান আছে। এটা 3য় মাস চলছে। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার কখনো টাকার জন্য এরকম কাণ্ড করা উচিত হয়নি। নিজের ভুল বোঝার পরে সে কান্নাকাটি করতে লাগে। তারপর তার ছেলে এবং বৌমা তাকে বোঝাবার চেষ্টা করে। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। যা হয়ে গেছে হয়ে গেছে। যদি এখনো আমি না সামলে যাই তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই ভেবে তারপর থেকে সে নিজের বৌমার সাথে খুব স্নেহের সাথে থাকতে লাগে আর তার সাথে আনন্দে জীবনযাপন করতে লাগে।